নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাউদ্দিন। কোন দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার, দ্রুত ৮ দফা বাস্তবায়নের দাবি। এবং ট্রাম্পের নির্দেশের পর গাজায় হামলা বন্ধ করল ইসরায়েলি বাহিনী, শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হামাস। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো একটি দলের ইচ্ছা পূরণের জন্য জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়া যাবে না। সকালে এক আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক না উল্লেখ করে আরও জানান, নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের উত্থান হবে। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং ২০২৪-ও একবার ওই নির্বাচনের শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকার সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা সেই সমাধান সুপ্রিম কোর্টে হতে পারে। যারা পিয়ারের দাবি জানাচ্ছে তাদের সেখানে যাওয়ার অনুরোধ করেন তিনি। আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি, অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে, সেখানে যাই। আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ, যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায়, কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম। আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। মৌলিক সংস্কারের জন্য যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলো এক অপরের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু জাতীয় ইস্যুতে একমত হতে হবে। আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে, উইথ সাম নোট অফ ডিসেন্ট, সেই বিষয়গুলো একটা বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারবো, সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি। সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা। পিয়ার পদ্ধতির দাবির আন্দোলনে যারা জামায়াতের সঙ্গ দিচ্ছে তাদের পরিচয় খুঁজে দেখার কথা জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে। দুপুরে রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়ারেজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। এই সৌহার্দ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছে খেলাফত মজলিস। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। কাঙ্ক্ষিত সংস্কারের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। এ সময় ইসরায়েলি গণহত্যা এবং গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলা ও কয়েকশত মানবাধিকার কর্মীকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডক্টর আহমদ আব্দুল কাদের। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি পূরণ না হলে আবারও অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হবে। সকালে যুগ্ম ছাত্র জনতা নামের একটি ফেসবুক পেজ থেকে যুগ্ম মিডিয়া সেল এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এছাড়া বিবৃতিতে আরও জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্য কর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের
প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলো। বিবৃতিতে আরও জানানো হয়, অতি দ্রুত ৮ দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে যুগ্ম ছাত্র জনতা আবারও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না। ইলিশের নিরাপদ প্রজননে আজ থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়, বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এই আইন অমান্যকারীকে 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড ও সর্বোচ্চ 5 লাখ টাকার জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে প্রত্যেক নিবন্ধিত জেলেকে 25 কেজি করে চাল দেবে সরকার। যদিও জেলেদের দাবি এই সময়ে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে অভিযান। অভিযানের পরে ডালবার সুযোগ দেয়, তখন নদীতে মাছ থাকে না। ছোটবেলা থেকে জেল বাইতে আছি, কোনো সময় একদিন কোনো সরকার থেকে কোনো পান পাই নাই, জেলে কার্ড নাই, কোনো কিছু নেই। আমগো এই পর্যন্ত কোনো জেলে কার্ড পাই না বা কোনো কিছু পাই না, সরকারের তো কোনো সাহায্য পাই না। আমাকে তো 22 দিন হয়েছে, আমরা কই খামু কই যামু, আমাকে তো 22 দিনকার যে চাল দেয় আমাকে চাল হয় না। আগামী 4 থেকে 25 অক্টোবর মোট 22 দিন সারা দেশের ন্যায় চাঁদপুরেও মা ইলিশ সংরক্ষণ, পরিবহন, আহরণ, বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। এই অভিযানকে সফল এবং সার্থক করার জন্য চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে পদ্মা এবং মেঘনা নদীতে আমরা এই অভিযান পরিচালনা করব। দেশের 8টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। এতে অন্তত 5 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে আগামী 3 দিন বৃষ্টি পেতে পারে। এ সময় তিস্তা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এবার সারা বাংলার খবর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামে শ্রীনিবাস, সৌরভ সহ কয়েকজন মদ্যপান করে। অতিরিক্ত মদ্যপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে সৌরভ দাস ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। এ সময় নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হারিখালি এলাকায় ওই সংবাদকর্মীর ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হায়াত উদ্দিন সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ও যমুনা অয়েল কোম্পানির সিবিএর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তাহের আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি নসিমন ভবন দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. আজিম, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ। রাজধানী পল্লবীতে রাতের আধারে বসতবাড়ির দেয়াল ভেঙে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমির মালিক মোহাম্মদ আলী জানান, তার বৈধ কাগজপত্র আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেওয়ার জোর করে তার জমি দখলের চেষ্টা করা হয়েছে। রাতের বেলায় তার বাড়ির দেয়াল ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, জমির মালিক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছিলেন। তবে প্রতিপক্ষের একটি প্রভাবশালী চক্র জমিটি দখলে নেয়ার চেষ্টা করছে। এই ঘটনায় ভুক্তভোগী পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার আনুমানিক 110 ফিট বাউন্ডারি ওয়াল, 12 ফিট হাইট, 10 ইঞ্চি চারিদিকে বাউন্ডারি করা ওয়াল। বিবাদী পার্টি আমার লেখত মিয়ার নেতৃত্বে এই ওয়ালটা ভেঙে ফেলে। কারণ ভাঙ্গার কারণ হলো তারা দীর্ঘদিন ধরে লেখত মিয়া আমার কাছে 1 কোটি টাকা চাঁদা চায় এবং চাঁদা না দিলে এই ভেঙে জায়গা নিয়ে চলে যাবে। 40 বছর ধরে আমি বসবাস করে আসতেছি। এই জায়গাটা দীর্ঘদিন ধরে নেওয়ার জন্য লেখক সাহেব আমার কাছে চেষ্টা করতেছে এবং মাঝে মাঝে সে 1 কোটি টাকা চাঁদা চাইছে। চাঁদা চায় যে আমাকে জায়গা যদি 1 কোটি টাকা চাঁদা না দেয় তো জায়গা আমি নিয়ে যাবো। এই জন্য এখন সে আমার বাউন্ডারিটা ভেঙে ফেলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্বাধীনতার পথরেখা 47, 71 ও 24 প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে ইসলামী চেতনা হ্রাসের চেষ্টা করছে ভারত। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি বলেন, ভারতের মূল লক্ষ্য বাংলাদেশের মুসলিম চেতনাকে দুর্বল করা। এই চেতনা হারালে বিদেশি মতবাদ চাপিয়ে দেয়া সহজ হবে বলেও সতর্ক করেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক গাজী আতাউর রহমান বলেন, ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভূখণ্ড দখলের দরকার নেই, অনুগত শাসক বসালেই জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে। রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ম্যাজিক বাউলিয়ানা ঢাকার অডিশন ও সিলেকশন রাউন্ড। আজ ঢাকা পর্ব 2-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। বাংলা লোকসঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানা 2025 পঞ্চম সিজন শুরু হতে যাচ্ছে। এবারের আসরের জন্য 22 আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। বিচারক হিসেবে শিল্পী বাছাই করেছেন কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, ডলি মণ্ডল, খায়রুল ওয়াসি, আয়েশা জেবিন, দীপা, সন্দীপন, আশিক এবং ভজন খেপা। এবার বাণিজ্য সংবাদ। 21 বছর পেরিয়ে 22 বছরে পা রাখল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এই উপলক্ষে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ এহসান রেজা। বসুন্ধরা সিটি শপিং মলের 21 বছর পূর্তিতে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ এহসান রেজা বলেন, বাংলাদেশে এশিয়ার অন্যতম বৃহৎ একটি শপিং মলের স্বপ্ন দেখেছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আর সেই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছেন বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক, ভাড়াটিয়া ও কর্মচারীরা। এ সময় সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। বর্ষপূর্তি উপলক্ষে ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি। ওয়ানডে ফরম্যাটের জন্য শুক্রবার এই দল ঘোষণা করা হয়। এশিয়া কাপ টি-20তে ভালো খেলা সাইফ হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে।
16 সদস্যের দলে নেই লিটন দাস। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেই আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ। আগামী 8 অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে যথাক্রমে 11 ও 14 অক্টোবর। 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাউদ্দিন। কোন দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার, দ্রুত 8 দফা বাস্তবায়নের দাবি। এবং ট্রাম্পের নির্দেশের পর গাজায় হামলা বন্ধ করল ইসরায়েলি বাহিনী, শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হামাস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।